অজিত ডোভালের সাথে অজিত ডোভাল প্রচন্ড রকম যোগাযোগ রক্ষা করছেন তুলসী গ্যাবার্ডের সাথে, যে আমেরিকান ন্যাশনাল ইন্টেলিজেন্সের বস, তার সাথে যোগাযোগ রাখছে নানা কারণে, তার সাথে একটা কনফিডেন্স লেভেল আছে এবং এটা আমেরিকাকে চাপ দেওয়ার চেষ্টা করছে যে তোমরা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ইসলামিক টেরোরিজম দমন করার জন্য মানে বোমারু বিমান পাঠাচ্ছ, হামলা করছো। রিসেন্টলি নাইজেরিয়াতে যে ঘটনা ঘটলো, তো আমি তাহলে আমার প্রতিবেশী এলাকায় এই ধরনের ঘটনা ঘটতে পারে, সেখানে আমি কি করে চুপ করে বসে থাকছি? অর্থাৎ এখানে একটা ইনক্লুসিভ নির্বাচন করো, এখানে একটা ডেমোক্রেটিক ব্যাপার হোক, মানে আমেরিকাকে দিয়ে ভারত প্রচন্ড আমেরিকার উপরে এই বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন, মেইনলি আওয়ামী লীগের উপরে ব্যান তোলার জন্য একটা প্রচন্ড চেষ্টা চালাচ্ছে। এবং রাশিয়াকে তো আর চেষ্টা চালানোর দরকার নেই, কারণ রাশিয়া অলরেডি এই ব্যাপারে আমাদের সাথে একমত। আর রাশিয়ার সাথে আমাদের কনফিডেন্স লেভেলটা 1-to-1 লেভেলে, ইভেন অজিত ডোভাল পুতিনের সাথে কনফিডেন্স লেভেলটা খুব হাই, মোদির সাথে তো বটেই। বাংলাদেশে 17 বছর নির্বাসিত জীবনযাপন করবার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দেশে ফিরতে পেরেছেন, তখন থেকে এই আলাপ উঠেছে যে নিশ্চয়ই দেশি বিদেশি বিভিন্ন শক্তিশালী পক্ষের কাছ থেকে অনুমোদন এবং সমর্থন পাবার ফলেই তারেক রহমান অবশেষে দেশে ফিরতে পেরেছেন। এবং সেক্ষেত্রে ভারতের সমর্থন, কেউ বলছেন ক্লিয়ারেন্স, কেউ বলছেন ভারতের সঙ্গে একটা আপোষ রফা, কেউ বলছেন ভারতের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে ভারতের সরাসরি সমর্থনে তারেক রহমানের বাংলাদেশে ফেরা সম্ভব হয়েছে। বাংলাদেশে যেমন এই আলাপ আছে, তেমনি সেই আলাপ চলছে ভারতের সংবাদ মাধ্যমগুলোতেও। এ প্রসঙ্গে আলাপ করতে এখন আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক সুবীর ভৌমিক। সুবীর ভৌমিক, আপনাকে স্বাগত জানাই। গ্রিন সিগন্যাল ছাড়া তারেক রহমান ফিরতে পারতেন না, কারণ আপনি তো জানেন নভেম্বরের শেষেও উনি বললেন মাকে দেখতেও যে ফিরতে পারছেন না, তার কারণ মানে এমন সব বাধা ওনার সামনে আছে যে বাধা নাকি উনি আবার আমাদেরকে স্পষ্ট করে বা প্রকাশ করে বলতেও পারছেন না। তারপর যখন সব বাধা সরে গেল, বাংলাদেশে যেমন আলাপ আছে যে ভারত একটা বাধা ছিল, ভারত তার বাধা সরিয়ে নিয়েছে। অন্যদিকে ভারতে আপনি দেখেছেন কিনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের সঙ্গে যে শেষ ব্রিফিংটা, সেখানে ভারতীয় সাংবাদিকরাও প্রশ্ন করলেন যে তারেক রহমান যে দেশে ফিরতে পারলেন সেজন্য ভারতের ক্লিয়ারেন্স নেওয়ার তার প্রয়োজন হয়েছে কিনা। ভারত কি শেষ পর্যন্ত নিরাপদ ঝুঁকিহীন একটা চয়েস হিসাবে, মানে ইসলামী চরমপন্থার দিকে বাংলাদেশকে যাওয়া ঠেকাতে তারেক রহমানকে বাংলাদেশে ফিরে আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার পথ তৈরি করে দিল? না, আমার মনে হয় ভারতের ক্লিয়ারেন্স এগুলি একদমই আজে বাজে কথা। এগুলি মিডিয়ার কিছু লোকজন বলে যারা আসল ব্যাপার কিছুই জানে না। মানে ভারত বাংলাদেশ সম্পর্ক, ভারতের কতটা প্রভাব বাংলাদেশে আছে, এগুলি যারা জানে না তারা এইসব আজে বাজে কথা বলে যে ভারতের ক্লিয়ারেন্স নিয়ে তারেক রহমান ফিরেছেন। কেন তারেক রহমান নিজের দেশে ফিরবেন, তার জন্য ভারতের ক্লিয়ারেন্স কেন লাগবে? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে ভারতের জন্য তো তারেক রহমান দেশ ছেড়ে পালায়নি, তাকে জেলে নেওয়া হয়েছিল এবং তখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, তখন আওয়ামী লীগও ছিল না যে ভারত পেছন থেকে একটা কিছু কাঠি করেছে, যেটা অনেক সময় বলা হয় যে আওয়ামী লীগ অনেক কিছু ভারতের কথাই করে। তারেক রহমান যখন দেশ ছেড়েছেন তখন ওখানে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, আর্মি ব্যাকড কেয়ারটেকার ছিল, এবং সেসব কারণে উনি দেশ ছেড়ে চলে গেছেন। এবং এখন দেশে ফিরতে ওনার ভারতের ক্লিয়ারেন্স লাগবে। ক্লিয়ারেন্স কথাটা ইট ইজ মানে টোটালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, আমার মনে হয় এটা ঠিক না। ভারতের সাথে ওনার আলোচনা হতেই পারে, ভারত এর কাছে বাংলাদেশের গুরুত্ব একটা আছে, বিরাট গুরুত্ব আছে, আর বাংলাদেশের কাছেও ভারতের গুরুত্ব আছে। তারেক রহমান আগামী দিনে যদি বাংলাদেশের নেতৃত্ব প্রদান করতে চান, ভারতের সাথে একটা সম্পর্ক, একটা ওয়ার্কিং রিলেশন, সুসম্পর্ক না হলেও ওয়ার্কিং রিলেশন, এই জিনিসটা ডেভেলপ করবেন। এবং একটা ব্যাপার হচ্ছে নবনীতা, যে তারেক রহমান দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলেন, তো ইংল্যান্ডে এখন ভারতের যে হাই কমিশনার, উনি বাংলাদেশে কাজ করে যাওয়া লোক, ওখানে আরো 2-1 ডিপ্লোম্যাট আছেন, সিনিয়র ডিপ্লোম্যাট যারা বাংলাদেশে কাজ করে গেছেন। তাই জন্য তারা যদি তারেক রহমানের সাথে যোগাযোগ রক্ষা করে চলে থাকে, এটা অস্বাভাবিক কিছুই না। আর ভারত কি প্রত্যাশা করে তারেক রহমানের কাছে, বা যে কেউ বাংলাদেশে ক্ষমতায় আসুক, সেখানে 2-3টা জিনিস ভারতের প্রত্যাশা আছে। রণধীর জয়সওয়াল যে ইনক্লুসিভ ইলেকশনের কথাটা বলছেন, এটা ভারত মনে প্রাণে চায়। ভারত চায়, ভারত এটা বিশ্বাস করে, ভারতের সব দল বিশ্বাস করে, এবং ভারতে যারা আজকে ক্ষমতাবান লোকজন রয়েছেন তারাও বিশ্বাস করে যে বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন, প্রপার ডেমোক্রেটিক একটা এক্সারসাইজ, হ্যাঁ,
এটা আওয়ামী লীগ ছাড়া হতে পারে না। ভারতে যেমন কোনো নির্বাচন কংগ্রেস ছাড়া হতে পারে না। কংগ্রেস ইলেকশন হেরে গেছে দেখে কংগ্রেসকে আমি নির্বাচনে রাখবো না, এটা তো কোনো কথা না। তারা বড় মাস পার্টি, সে ইলেকশনে থাকবে না, আমি বলবো ইলেকশন খুব ভালো হয়ে গেছে। এগুলি ইউনূস সাহেবের জন্য ঠিকঠাক হতে পারে, কিন্তু এটা ভারত সেটা মনে করে না। ভারত কেন, আরো অনেকেই মনে করে না। তো তার জন্য ভারত এই একটা কথাবার্তা বলে যাচ্ছে। ন্যাচারালি তারেক রহমানের সাথে ভারতের ডিপ্লোম্যাটদের কথাবার্তা হয়ে থাকে এই জিনিসটা নিশ্চিতভাবেই যে ইনক্লুসিভ ইলেকশন, এবং সেখানে আওয়ামী লীগ শুড বি ইন দি ইলেকট্রাল সিস্টেম। 2 নম্বর যে মানে জিনিসটা ভারত ইনসিস্ট করবে, কারণ একটা জিনিস তো যে তারেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রী হতে পারেন, বিএনপি ক্ষমতায় আসতে পারে, সেখানে এটা ন্যাচারাল কোর্স অফ ডিপ্লোম্যাটিক এক্সারসাইজ যে ভারতের তরফ থেকে ওনার সাথে একটা যোগাযোগ রক্ষা করার চেষ্টা হয়ে থাকতেই পারে, হয়েছে হয়তো। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতের যেগুলি ক্রুশিয়াল ইন্টারেস্টের জায়গাগুলি, দুটো ব্যাপার আছে। একদিকে যেমন বাংলাদেশ নিয়ে ভারতের একটা আছে যে ইনক্লুসিভ ইলেকশন, আওয়ামী লীগ শুড বি ইন দ্য ইলেকশন। আর এই আজে বাজে কেস টেস, জুডিশিয়াল টেরোরিজম, যেটা হচ্ছে যার বিরুদ্ধে যা খুশি তাই মামলা, শেখ হাসিনা নিজে স্কুটারে করে গিয়ে একে হত্যা করেছে, এগুলি আনবিলিভেবল প্রিপস্টারের আজে বাজে ব্যাপার। এইগুলি ওঠাও, দেশে একটা স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ তৈরি করো, ইলেকশন করো, যে ক্ষমতায় আসবে আসবে, ভারত উইল ডিল। এখানে তেমনই একটা কথা বলা হয় অনেক সময়, ভারতে অনেকে বলেছে যে ইন্ডিয়া বাংলাদেশে, এই ব্রজেশ মিশ্র কথাটা খুব চালু করেছিলেন উনি যখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, যে উই শুড নট পুট অল আওয়ার এগস ইন ওয়ান বাস্কেট, এক ঝুড়িতে সব ডিম রাখা ঠিক না। এবং সেই জন্য ব্রজেশ মিশ্র যখন এনেছে বাজপেয়ীর সরকারের সময়, বিএনপির সাথে একটা ভালো সম্পর্ক, বিএনপি ক্ষমতায় এসছে, বিএনপির সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা হয়েছিল। তারেক সাহেব গড়ে রেড কার্পেট ওয়েলকাম, যদিও উনি কোনো অফিসিয়াল পজিশনে তখন ছিলেন না। হ্যাঁ, উনি ওই কি তোমরা বলো হাওয়া ভবন টবন ওই সবের ছিলেন, কিন্তু অফিসিয়াল কোনো পজিশনে উনি ছিলেন না। তো তারপরে ওনাকে একটা রেড কার্পেট ওয়েলকাম দেওয়া হয়েছিল, কেন আগামী দিনে উনি বাংলাদেশকে লিড করতে পারেন। ওনার সাথে অনেকেই বড় বড় শিল্পপতিদের মিটিং হয়েছিল, এবং ভারত একটা ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করেছিল যে উই আর নট প্লেইং ফেভারিটস, যেটা ভারতের বিরুদ্ধে অভিযোগ যে ভারত সবসময় একটা আওয়ামী লীগ ইত্যাদি। এটা অবশ্য বেশি বলা হতো কংগ্রেস থাকা অবস্থা, কেন কংগ্রেস ঐতিহাসিক কারণে এটা আওয়ামী লীগের সাথে তার বন্ধন। আর কংগ্রেসে কিছু বর্ষিয়ার নেতা ছিলেন যাদের সাথে ধরো শেখ হাসিনা বা শেখ পরিবারের একটা ব্যক্তিগত খুব নিবিড় সম্পর্ক ছিল। প্রণব মুখার্জি, এটা কি জানো তো, এটা যেমন একটা ইন্ডিয়ান ফ্যাক্টর কাজ করে, তার থেকে বেশি অনেক সময় একটা বাঙালি ফ্যাক্টর কাজ করে। হ্যাঁ, যে প্রণব বাবুরা মনে করতেন যে শেখ সাহেবের মেয়ে, হ্যাঁ ওকে দেখ, মানে ওর একটা অভিভাবক হিসেবে অ্যাডভাইজার, নানা রকম উপদেশ দেওয়া। আর ব্রাহ্মণ মানুষ তো চাণক্য বলতেন ওনাকে, অনেকে এইসব উপদেশ দেওয়া, এটা করো না ওটা করো না, এগুলি অনেকটা ব্যক্তিগত সম্পর্ক। পরিবারের সাথেও তো মুজিব পরিবারের একটা ঐতিহাসিক ভালো সম্পর্ক আছে, সেদিক থেকেও কংগ্রেসের সাথে ছিল। কিন্তু ওই প্রসঙ্গটাতে আপনি যাবেন আবার সুবীর ভৌমিক, নিশ্চয়ই সুবিধা। কিন্তু আপনি বলছেন ওই যে 2002 সালে তারেক রহমান যখন ভারত গেলেন এবং একটা ব্যাপক সম্বর্ধনা পেলেন, কিন্তু এরপর তো 2004-এ 10 ট্রাকের ঘটনা ঘটলো। এবং আপনি যে বললেন না শুরুতেই যে টিয়ারেন্স, এটা বলাটা একেবারে ঠিক না, কিন্তু ওটাও কি একটা কারণ কিনা যে ভারত তো তারেক রহমানের বিষয়ে যে তার একটা ভীষণ মানে রিজার্ভেশন আছে, তার কারণ হচ্ছে যে ওই 10 ট্রাক অস্ত্র নিয়ে আসা হলো ভারতের উলফাদের হাতে, আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হাতে দেওয়ার জন্য, এবং তার সঙ্গে হাওয়া ভবনের সরাসরি সম্পর্ক ছিল তারেক রহমান লুৎফুজ্জামান বাবরের। ভারত সেটা বিশ্বাস করে, এবং ভারত সে কারণেই তো ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কটাও খারাপ হয়ে গেল। এবং সর্বশেষ প্রণব মুখার্জির কথা আপনি মনে করালেন, 2013-তে এমনকি খালেদা জিয়া দেখা করলেন না পর্যন্ত প্রণব মুখার্জির সঙ্গে। কাজেই বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কটা যে একেবারে একটা মানে কি বলবো, একরকমের বন্ধ বা স্থগিত হয়ে গিয়েছিল, সেটা তো একটা সংবাদই বটে। না না, এখানে শোনো নবনীতা, এখানে একটা কাজ করে কি, তুমি এটা জানো যে কোনো ডেমোক্রেটিক সিস্টেমে, গণতান্ত্রিক ব্যবস্থায় মিস্টার এ একটা পলিসির কথা বলছেন, এই ব্রজেশ মিশ্র বাজপেয়ীরা, যে আমরা এক ঝুড়িতে সব ডিম রাখবো না, যে সরকারে আছে তার সাথে আমরা ডিল করব, এসব তারা বলে আসছিল। এবং এটা অনেকেই পছন্দ করছিল না। হ্যাঁ, ইন্ডিয়ান সিস্টেমে অনেকেই পছন্দ করছিল না, কেন তাদের একটা ধারণা যে শেখ হাসিনা, আওয়ামী লীগ, শেখ পরিবার
এটা অনেক দিনের সম্পর্ক, এই নতুন করে বিএনপির সাথে সম্পর্ক কি জানি কি হয়। তারপরেও যারা ক্ষমতায় ছিলেন, বাজপেয়ী সাহেব, ব্রজেশ মিশ্র, এরা তারেক রহমানের সাথে বা বেগম জিয়ার সাথে একটা ভালো একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন। তারপরে তুমি যেটা বললে যে 10 ট্রাক অস্ত্র, এবং এই 10 ট্রাক অস্ত্রের ঘটনায় একটা বিরাট ধাক্কা খেলো কারা? ভারতের সিকিউরিটি এস্টাবলিশমেন্ট। হ্যাঁ, যেই সিকিউরিটি এস্টাবলিশমেন্টের শীর্ষে ছিলেন ব্রজেশ মিশ্র স্বয়ং, তখন বড় বড় গোয়েন্দা অফিসাররা ভারতের তারা তো ব্রজেশ মিশ্রকে চেপে ধরলো, যা হয়। এবং সেখানে দুই একজন খুব বর্ষিয়ান সিনিয়র বাঙালি অফিসার ছিলেন, যারা প্রথম থেকেই একটা বাঙালি যারা এপারে আছে তাদের এটা বলা বাহুল্য, তারা আওয়ামী লীগকে বন্ধু বলে মনে করে, অন্যদের বন্ধু বলে মনে করেন। এটা বাঙালি, ইটস এ নট এন ইন্ডিয়ান, ইটস এ বেঙ্গলি প্রবলেম যদি বলতে চাও। যে না, শেখ হাসিনা আমাদের দিদি, এরকম একটা ব্যাপার ট্যাপার আছে। এই জায়গাতে দাঁড়িয়ে এই সব লোকজন তখন ব্রজেশ মিশ্র বাজপেয়ীদের চেপে ধরলো যে আমরা বারবার তোমাদের না করেছি, বিএনপির সাথে এদের সাথে এত করো না। হ্যাঁ, এই লোক তো মানে এর সাথে এর সাথে দরম মরম করে এরপরে পরেশ বড়ুয়া ওই হোটেল হারবার ভিউ জিসি মোড়ে বসে ডিজিএফআই এর পাশে ইউনিট 112 নম্বর এফআইইউ ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট, এরা বসে চট্টগ্রামে অস্ত্র টস্ত্র আনছে। এবং এই অস্ত্র ধরা যে পড়ে, এই হাওয়া ভবন এর মধ্যে ইনভলভ, তারপরেও এটা একটা ইন্ডিয়ান অপারেশনের ব্যাপার ছিল। এবং এখানে আজকে প্রয়াত, আমি তার নাম সবসময় খুব শ্রদ্ধার সাথে স্মরণ করি, বড় মাপের আওয়ামী লীগ নেতা, ইন্ডিয়ার চরম বন্ধু মহিউদ্দিন চৌধুরী, এই নফেলের পিতৃদের। হ্যাঁ, আর এই যে শিক্ষামন্ত্রী ছিলেন নফেল, তার উনার একটা বিরাট ভূমিকা ছিল। এটা ভারতকে জানানো হয় এবং একটা কায়দা কানুন করে এই পুরো ব্যাপারটা মানে একটা অপারেশন করে এটা আটকানো হয়, সে আরেক দিনের ব্যাপার, এটা এখন বলার জায়গা না। কিন্তু এরপরে যে ভারত ধাক্কাটা খেলো, এরপরে লোকজন জেগে বসলো যে না, উই হ্যাভ অ্যাকচুয়ালি ওয়ান বাস্কেট ইন বাংলাদেশ, এই ডিফারেন্ট বাস্কেট টাস্কেট এগুলি আজে বাজে কথা। আবার ভারত পুরোপুরি ভাবে আওয়ামী লীগের দিকে। তো আজকে যেটা ব্যাপার, আজকের পরিস্থিতিতে আমি তোমাকে যেটা বলতে পারি বা বলতে চাই, ভারতের অন্তত টপ লেভেল যারা সিকিউরিটির বস আছে, অজিত ডোভাল ইত্যাদি, যাদের কথা এখানে চলে, এখানে একটা জিনিস মনে রেখো, বিদেশ নীতির ব্যাপারটা সচরাচর বিদেশ মন্ত্রক অর্থাৎ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। কিন্তু সুব্রমণিয়ম কমিটির রিপোর্ট অ্যাকসেপ্ট হওয়ার পরে ভারতে কিন্তু নিয়ার অ্যাব্রড, যেটা অর্থাৎ প্রতিবেশী অঞ্চল যেগুলি ভারতের, বাংলাদেশ, পাকিস্তান ইত্যাদি, এটা কিন্তু ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ব্যাপার, এটা দেখে। এমবেসিগুলি আন্ডার এমইএ, কিন্তু পলিসির ক্ষেত্রে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটা বিরাট ভূমিকা। অর্থাৎ বাংলাদেশে কি নীতি ভারত গ্রহণ করবে, কি পাকিস্তানে কি করবে, কি শ্রীলঙ্কায়, এতে অজিত ডোভালের ভূমিকাটা জয়শঙ্করের থেকে বেশি সচরাচর। তো এখানে একটা ব্যাপার আছে, জয়শঙ্কর সাহেবকে আমি যতটুকু জানি, ভালোই জানি, ডিপ্লোম্যাট, ক্লাসিক ওল্ড স্কুল ডিপ্লোম্যাট, যে উই মাস্ট এনগেজ, বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক উই হ্যাভ টু এনগেজ। এবং এইটাই উনি চাপাচাপি করে মোদির সাথে যে মিটিংটা হলো, ইউনুস সাহেবের ওই বিমস্টেকের সাইড লাইনে ব্যাংককে, ওনার ছিল। অজিত ডোভালের এখানে বক্তব্য হচ্ছে যে মাই সিকিউরিটি কনসার্নস অফ ইন্ডিয়া প্রাইম, মানে একটা ইম্পর্টেন্ট। এবং এখানে পাকিস্তানের সাথে ইউনুস সাহেব আসার পর থেকে যে ব্যাপক দহরম মরম হচ্ছে, এটা নিশ্চয়ই অজিত ডোভাল এতে খুব খুশি হয়ে রসগোল্লা বিতরণ করবে, মনে করার কোনো কারণ নেই। এক, 2 নম্বর হচ্ছে, এখানে তারেক রহমানের সাথে আমাদের লোকজন যদি ডিল করে থাকে, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটা ইনপুট সেখানে থাকবে। এবং দুটো ব্যাপার পরিষ্কার ভাবেই তারেক রহমানের সাথে ভারতীয়দের কথাবার্তা হয়েছে। একটা হচ্ছে বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন, এই আজে বাজে মামলা তুলে নিয়ে একটা সঠিক গণতান্ত্রিক পরিবেশ করে ইলেকশন করো, যে আসবে আমরা তার সাথে ডিল করব। ইফ ইউ কাম টু পাওয়ার, ফাইন, উইল ডিল উইথ ইউ। ইফ আওয়ামী লীগ কামস টু পাওয়ার, ইফ দে কন্টেস্ট ইলেকশন, ফাইন। জামাত আসলে উই মে নট লাইক ইট, বাট উই হ্যাভ টু ডিল, যে গভর্নমেন্টই আসুক। জামাত, আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে ইন্ডিয়ার ইন্টারেস্ট কি, যেসব চুক্তি হয়েছে এ যাবৎকাল, মাঝে বেগম জিয়া বলেছিলেন না যে এগুলি রিভিউ করতে হবে, তো ওই জায়গাটা পরিষ্কার সুনিশ্চিত যে তোমরা গভর্নমেন্টে আসলে ইউ হ্যাভ টু অনার অল এক্সিস্টিং এগ্রিমেন্টস। এই যা যা চুক্তি হয়েছে এগুলি মানে মেনে নিতে হবে, এগুলি নিয়ে আবার নতুন করে রিভিউ গোলমাল করা, মানে তাহলে ভারত রিয়াক্ট করবে। আর তোমার টেরিটরি, যেটা ভারতের কাছে সুপ্রিমলি ইম্পর্টেন্ট এবং অজিত ডোভালের কাছে খুব ইম্পর্টেন্ট, আমি জানি যে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে কোন রকম হোস্টাইল অ্যাকশন, টেররিস্ট অ্যাক্টিভিটি ইত্যাদি এইসব জিনিস
এগুলি করা চলবে না। হ্যাঁ, এখন এখানে দু চারটে এইসব ছেলেপেলেরা হাসনাত ফাসনাত, হ্যাঁ, যারা একটা 303 রাইফেল তো ঠিক করে তুলতে পারে না, তারা ভারতের 7 সিস্টার রোজ দখল করে নিচ্ছে। ওগুলি আজে বাজে কথা, ওগুলি ভারত খুব গুরুত্ব দেয় না। কিন্তু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশনে এখানে যদি কোনো, ধরো ইত্তেশাম যেমন ঘুরে গেছে, হাফিজ সাইদের রাইট হ্যান্ড ম্যান, দুবার বাংলাদেশ ঘুরে গেছে, লস্করে তৈয়বার যে চিফ হাফিজ সাইদ, হ্যাঁ, একবার ফেব্রুয়ারিতে, একবার অক্টোবর মাসের শেষ দিকে। তো এদের এখানে আসা টাসা এটা ভারত নিশ্চয়ই ভালোভাবে দেখছে না। সে উত্তর বাংলাদেশ ঘুরে গেছে, এখান থেকে একটা বড় রকমের কিছু গোলযোগ যদি সৃষ্টি করার চেষ্টা হয়, লস্করে তৈয়বা তো ভারতে নানা রকম অ্যাকশন ট্যাকশন করিয়েছে, টেররিস্ট অ্যাকশন। এই জায়গাটা ভারত সুনিশ্চিত করতে চাইবে যেই গভর্নমেন্টে আসুক, যে নো হস্টাইল অ্যাকশন এগেইনস্ট ইন্ডিয়া ফ্রম বাংলাদেশ টেরিটরি। এগুলি ঠিক থাকলে তারেক জিয়া আসবে, তারেক জিয়া এসে এখানে বাংলাদেশে নিজের দেশে এসে রাজনীতি করবে। ওখানে আমার মনে হয় দিস আর দ্য, মানে ভারতের সাথে তারেক জিয়ার ইন্টারাকশন হয়ে থাকলে এই ব্যাপারগুলি একদম সামনে তোলা হবে, এবং এই ব্যাপারে ভারত ন্যাচারালি অ্যাসিওরেন্স চাইবে। হওয়ার পরেও একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, যে গোয়েন্দা অফিসার যারা, হ্যাঁ, পলিটিশিয়ানরা অনেক সময় অনেক কিছু করে, পলিটিশিয়ানরা বোঝে যে রাজনীতি থেকেও পার্মানেন্ট দুশ্মন থাকে না, বন্ধুত্ব করতে হয়, কালকে যাকে গালাগাল করেছে আজকে তার সাথে কোয়ালিশন করতে হয়। গোয়েন্দা অফিসাররা এই সিকিউরিটি মাইন্ডসেটের লোকজন, যাদের আমি খুব ভালো করে চিনি, বিশেষ করে ভারতে বা অন্য অন্য আশেপাশেও আমি জানি, এরা বেসিক্যালি সন্দেহপ্রবণ লোক হয়। তো অজিত ডোভালের মতো লোকজন, হ্যাঁ ঠিক আছে, তারেকের সাথে ডিল করো, তারেক আগামী দিনে প্রধানমন্ত্রী হতে পারে, কিন্তু মেক আওয়ার পজিশন ক্লিয়ার, হোয়াট ইজ আওয়ার বটম লাইন, অ্যান্ড নো রিপিটেশন অফ চিটাগং 2004, ওই 10টা অস্ত্র ওই সব গোলমাল যাতে না হয়, তাহলে ভারত রিয়াক্ট করবে, সুটেবলি রিয়াক্ট করবে, এবং কি করতে পারে সেগুলি নিয়ে স্পেকুলেশন করার দরকার নেই। পার্শ্ববর্তী পাকিস্তানে যা হয়টা সেগুলি হতেই পারে। তো এখানে একটা ব্যাপার, যে ভারত ডেফিনেটলি তারেকের সাথে ইন্টারাক্ট করেছে, কারণ এখানে যখন একটা পসিবিলিটি দেখা দিচ্ছে যে আওয়ামী লীগ সিনে নেই, আগামী নির্বাচন হলে বিএনপিকে নিয়ে হলে বিএনপি ক্ষমতায় আসতে পারে, ভারত ডেফিনেটলি তারেক রহমানের সাথে, এবং বিশেষ করে লন্ডনে যেখানে আমাদের অনেক লোকজন আছে যারা ওখানে আমাদের হাই কমিশনের, যারা বাংলাদেশে কাজ করে গেছে, যাদের বাংলাদেশের অভিজ্ঞতা রয়েছে, সো দে উড হ্যাভ ডেল্ট উইথ হিম। And definitely these are the conditions যেগুলি আমি তোমায় বললাম, এগুলি দিস উড বি অন দ্য টেবিল, যে এটা করা যাবে কি এটা করা যাবে না। হ্যাঁ, এই কিছু রেড লাইনস। ভারতও তো একটা বেকায়দায় আছে, মানে ভারতের সঙ্গে ইউনূস সরকারের প্রায় যোগাযোগ, মানে আসলে যোগাযোগের কোনো চ্যানেল এই 15 মাসে স্থাপিত হয় না, যেগুলো ছিল সেগুলো মানে একেবারে বন্ধ হওয়ার উপক্রম, মুখ দেখা দেখি বন্ধ এক রকমের। এবং তো সেই অবস্থায় ভারতকেও তো আসলে তার এই প্রতিবেশী রাষ্ট্রে এমন একজন সরকার আনতে হবে যার সঙ্গে আলাপ আলোচনা সম্ভব। এবং আপনার মনে থাকবে সুবিদ্যা, তারেক রহমান কিন্তু তার এই যে খুব কাছের লোক হুমায়ুন কবির, মানে তার লন্ডনে অত্যন্ত ঘনিষ্ঠ, তারপরে আমির খসরু মাহমুদ চৌধুরী আব্দুল আওয়াল মিন্টুকে 2018 জুনে দিল্লি পাঠালেন, এবং তখন তারেক রহমানের খুব ঘনিষ্ঠ ওই হুমায়ুন কবির এক সাক্ষাৎকার দিয়ে দা হিন্দুকে বললেন যে আগে বিএনপি যা করেছে ভারতের সঙ্গে সেগুলো ছিল বোকামি এবং ভুলে ভরা, এবং তারেক রহমান চান আলোচনা শুরু হোক, বা মানে তারেক রহমান চান ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকুক। এই যে রণধীর জয়সওয়ালকেও কিন্তু ভারতীয় সাংবাদিকরাও এই কথা বলেছিলেন যে 2018 থেকে যে আলাপ শুরু হয়েছিল তারেক রহমানের সঙ্গে, তার একটা পরিণতি কিনা এই তারেক রহমানের ফিরে যাওয়া। আপনার কি মনে হয় আওয়ামী লীগ নির্বাচনে আসতেই হবে, সেটাই সেই শর্ত অনুযায়ী কি এখনো ভারত কাজ করছে, নাকি ভারত আওয়ামী লীগ নাই নির্বাচনে, সে নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে নিয়ে আসতে চাইছে, বা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে স্বস্তি হবে সেরকম একটা স্ট্র্যাটেজি, কৌশল মাথায় রেখে কাজ করছে? শোনো, এটা একটা মানে একেবারেই ঠিক কথা নয় বলে আমি মনে করি, যে ভারত কাকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশে আনবে। বাংলাদেশের মানুষ যা চায়, ওখানে যদি একটা গণতান্ত্রিক মানে প্রক্রিয়া হয় এবং সঠিক নির্বাচন, যেই আশ্বাস ইউনূস সাহেব বারবার দিচ্ছেন, উনি একেবারে মার্চ অফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ এরকম একটা ইমেজ তো উনি তুলে ধরছেন, সুষ্ঠু নির্বাচন উনি করাবেন, হ্যাঁ, এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে কনভিন্স করার জন্য সুন্দর সুন্দর ইংরেজি কথা টথা ব্যবহার করছেন, এগুলি তো উনি করে। তো এটা যদি হয়, যে ইলেক্টেড হয়ে আসবে এটা বাংলাদেশের লোক ঠিক করবে। ভারত কি করে? ভারত কি ওখানে ছাপা ভোট দেবে নাকি?
সেটা তো আর সম্ভব না। এগুলি অনেকে জানো তো, বাংলাদেশে একটা সবই যা হচ্ছে তাই করছে, এগুলি একটু মানে একটু ওভার স্টেটমেন্ট বলে আমি মনে করি। অতটা কিছু প্রভাব ভারতের সাংঘাতিক ভাবে আছে তা না। হ্যাঁ, একটা বন্ধু সরকার থাকলে, যেটা ধরো আওয়ামী লীগের ক্ষেত্রে ছিল, একটা কনফিডেন্স লেভেল থাকে, সেখানেও আমি একটা কথা বলবো, অনেকের একটা ধারণা যে শেখ হাসিনা ভারত যা বলতো তাই করতো, একদম না। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে হ্যাঁ, ভারতের সাথে ভারতের স্বার্থে কিছু চুক্তি, কোস্টাল শিপিং এগ্রিমেন্ট, ট্রানজিট, এগুলি শেখ হাসিনা যেমন করেছেন। শেখ হাসিনা একটা ব্যাপারে, যেটাকে আমরা বাঙালরা বলি খুব ঘাওড়া একটা ব্যাপার ছিল, যে আমার দেশ আমি কেমনে চালাবো, এইটাকে আমি বঙ্গবন্ধু কন্যা, এটা ইন্ডিয়া করে দেবো, একদমই না। এবং অনেকে যারা ইন্ডিয়াকে দিয়ে তদবির, নমিনেশন সব বাতিল টাতিল, এগুলো আমি জানি, এগুলিতে ডিটেলস গিয়ে লাভ নেই। তো শি ওয়াজ ভেরি ক্লিয়ার, ইন্ডিয়া আমার বন্ধু, যা করার মানে ইন্ডিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা ভারতের সাথে যেটা দু একটা কাজ আমাকে করতে হবে, আমি করে দেবো। আমার দেশ আমি কি করে চালাবো, খবরদার, nobody tells me how to run my country। এই ব্যাপারে আবার ভয়ঙ্কর রকমের একটা যে ছিল। অনেক সময় ইন্ডিয়ানরা বলার চেষ্টা করেছে, আমরা তোমাকে এটা বলছি তোমার ভালোর জন্য, এইসব আজে বাজে লোক বেশি আশেপাশে রেখো না, যারা তোমার বিপদের কারণ হবে, কি কতগুলি ব্যাপার হচ্ছে। কিন্তু উনি সেসব কথাও খুব বেশি আমল দিয়েছেন, সেটা না। তো বাংলাদেশে ভারত ওই একে প্রধানমন্ত্রী করিয়ে আনবে টানবে, আই থিঙ্ক দিস ইজ এ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। আই ডোন্ট থিঙ্ক দিস ইজ পসিবল। তবে হ্যাঁ, এটা ঠিক যে তুমি একটা ব্যাপার আমি তোমায় বলছি, তুমি নিশ্চয়ই চাও না যে তোমার প্রতিবেশী দাউদ ইব্রাহিমের মতো একটা গুন্ডা পান্ডা মাফিয়া বস হোক, তাই না? তুমি যেখানেই বসবাস করো, মানে সবসময় তোমার ইউ ওয়ান্ট এ চয়েস, ইউ ওয়ান্ট এ বেটার চয়েস। তো ভারত নিশ্চয়ই এখানে একটা প্রত্যাশা ভারতের থাকবেই যে যদি আওয়ামী লীগ না হয়, তাহলে অন্তত এমন কেউ আসুক যে সরাসরি ভাবে মানে মৌলবাদ, উগ্রবাদ এইসব জিনিসকে প্রশ্রয় দেবে না। এখন এখানে আরেকটা গোলমালের জায়গা আছে। ইতিপূর্বে বিএনপি জামাতের সাথে কোয়ালিশন সরকার করেছে, এবং তার আমলে এইসব হাওভবন যেমন ছিল, তারা ওই আমলেই ওই কর্ণফুলী জেটি যেখানে অস্ত্র নেমেছিল, সেটা কিন্তু শিল্প দপ্তরের ব্যাপার, এবং তার মন্ত্রী ছিলেন মতিউর রহমান নিজামী, প্রয়াত নেতা। তো এসব জায়গায় তারেক যে কালকে জামাতে ইসলামীর সাথে তার আন্ডারস্ট্যান্ডিং হবে না, একটা ন্যাশনাল গভর্নমেন্টের ধোয়া তুলে যে আর রুলিং পার্টি অপোজিশন না, আমরা সব ভাই ভাই একসাথে, সেগুলি হতে পারে। এর জন্য একটা জিনিসকে ভারত খুব তীক্ষ্ণ নজর রাখবে, এটা বলাই যায়, এবং আশা করবে যে কোনো মানে বন্ধুত্ব সুলভ আচরণ ছেড়ে অন্য কোনো ধরনের গন্ডগোল পাকানোর কিছু অবস্থা বাংলাদেশ থেকে হবে না। কিন্তু দেয়ার ইজ এ লিমিট টু এক্সপেকটেশন। এক্সপেকটেশন এক জিনিস, আর অ্যাকচুয়াল ব্যাপার যা হয় সেটা তো অন্য সময় অনেক রকম হয়। তারেক রহমান আসলে একটা ফিলিং ভারতে অনেকের মধ্যে আছে, মন্দের ভালো। আমরা অনেকে যারা খুব ভালো করে জানে, বিশেষ করে আমি গোয়েন্দা অফিসারদের কথা বলছি, অজিত ডোভালের মতো লোক, যে দীর্ঘদিন মানে ভারতের গোয়েন্দা বিভাগের একেবারে শীর্ষে ছিলেন, বা এখনো ন্যাশনাল সিকিউরিটি। হাউ আতা है तो ठीक है, বাট নজর রাখনা পড়েগা, মানে হি কান্ট বি ট্রাস্টেড ইমপ্লিসিটলি। যেই ট্রাস্টটা শেখ হাসিনা আসলে বা আওয়ামী লীগ আসলে থাকে, সেটা ন্যাচারালি তারেকের ক্ষেত্রে হবে না। ঠিক আছে, মন্দের ভালো, জামাত আসার চাইতে ও আসা ভালো, কিন্তু দ্যাটস অ্যান এক্সপেকটেশন। আলটিমেটলি বাংলাদেশে কি হবে তো বাংলাদেশের মানুষ ঠিক করবে। তবে হ্যাঁ, ভারতে একটা জিনিস তো আছে, ভারতে যে যতই বলুক একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস আছে, ভারত চায়, পাকিস্তানেও চায়, বাংলাদেশের ক্ষেত্রে একটা প্রপার ডেমোক্রেটিক এক্সারসাইজ হোক। এখন অনেকে এখানে একটা কথা বলবে, হ্যাঁ গত 15 বছর ভারত তো দেখেনি, এইসব 2 নম্বরই নির্বাচন হয়েছে। ভারত এরকম যেমন চাই, ওই যে আপনি বলছিলেন যে সে তো আবার সিকিউরিটি, এই যে নিরাপত্তা মানে গোয়েন্দা হিসেবে যার ক্যারিয়ার অজিত ডোভাল, তিনি আবার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কটার প্রধান দেখভাল করেন, সেটাও সত্যি। আবার সুজাতা সিং এর কথা মনে করেন সুবিদ্যা, 2014 সালের নির্বাচনের আগে 2013 সালে পররাষ্ট্র সচিব সুজাতা সিংকে পাঠিয়ে ভারত তো আসলে এরশাদ সাহেবকে নির্বাচনে আনার বিষয়ে প্রভাব বিস্তার করলো। তো কাজেই এরকম ঘটনাগুলোতে ভারত তো একটা প্রত্যক্ষ ভূমিকা রাখে, সেটাও তো আমরা 15 বছরে দেখেছি।
এটা মানে সুজাতা সিং ওখানে গিয়ে আমার নিজের যদি আমার মতামত চাও, আর ওই সময়টা আমি বাংলাদেশে ছিলাম, বিবিসি কেরিয়ারের শেষে আমি বিডি নিউজে চাকরি করতে গেছিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে সুজাতা সিং টিং এর চাইতে আমি পূর্ববঙ্গীয় মূলের লোক, বাংলাদেশের কাছের লোক, আমি হয়তো বাংলাদেশটা একটু বেশি খবর রাখি। আমার মনে হয় সুজাতা সিং গিয়ে ওখানে আসলে কিছুই করে উঠতে পারেনি, কিন্তু যে লম্ফজম্পটা উনি দিয়েছিলেন তাতে মানে বিতর্ক সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তার থেকে বরং তারপরে অন্য কিছু ইন্ডিয়ান ডিপ্লোম্যাট আমি জানি যারা বাঙালি আছেন, সন্দীপ চক্রবর্তী, তারা অনেক বেশি। আর আমি সন্দীপকে বলতে হতো, সিলেটি অরিজিনাল লোক, যে তুমি চিকন কামটা ভালোই করো, তো চিকন কাজটা তো অনেকে সূক্ষ্ম হবে, কিন্তু ডাইরেক্ট ইন্টারফিয়ার করতে গেলে এটা তো হিতে বিপরীত হবে। কোনো ইন্ডিয়ান ডিপ্লোম্যাট সুজাতা সিং ওখানে গিয়ে একটা হুম হাম এগুলি করলে আরো হিতে বিপরীত হয়। কারণ বাংলাদেশ কার দেশ? বাঙালিদের দেশ। বাঙালিরা কোনো সময়, আমি নিজে বাঙালি, আমি এটা কোনোদিনই পছন্দ করবো না যে আমাকে কেউ এসে ডিকটেশন দেবে, এটা কোনো হবে। আর বিশেষ করে বাঙালরা, মানে আমরা ইস্ট বেঙ্গলের অরিজিনাল লোক, যে আমার হে কয়ে দিব আমি কাজ করবো, বেশি করে উল্টা কাজ করবো তখন। তো এগুলি যারা বাঙালি বোঝে তারা এইসব ভুলভাল কিছু করবে না। ভারতের একটা সবসময় থাকে যে একটা ফ্রেন্ডলি গভর্নমেন্ট থাকবে। শোনো, এখানে একটা কথা বলি, হিস্টোরিক রিজনে গভর্নমেন্টের প্রসঙ্গটাতে ভারত তার মানে এখন এক রকমের মেনে নিয়েছে যে আওয়ামী লীগ ছাড়াই আগামী নির্বাচনটা 2026। না না, একদমই না, না না, একদমই না। ভারত কিন্তু একটা চাপ সরকারের দিক থেকে, মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো তৎপরতা আর নাই। আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্র বা রাশিয়া বিভিন্ন তরফে যে ভারত কথা বলছিল, সেগুলোর কি অবস্থা? না না, সেইটা পুরোদমেই চলছে। আমি এটা জানি যে অজিত ডোভালের সাথে, অজিত ডোভাল প্রচন্ড রকম যোগাযোগ রক্ষা করছেন তুলসী গ্যাবার্ডের সাথে, যে আমেরিকান ন্যাশনাল ইন্টেলিজেন্সের বস, তার সাথে যোগাযোগ রাখছে। নানা কারণে তার সাথে একটা কনফিডেন্স লেভেল আছে, এবং এটা আমেরিকাকে চাপ দেওয়ার চেষ্টা করছে যে তোমরা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ইসলামিক টেরোরিজম দমন করার জন্য মানে বোমারু বিমান পাঠাচ্ছ, হামলা করছো। রিসেন্টলি নাইজেরিয়াতে যে ঘটনা ঘটলো, তো আমি তাহলে আমার প্রতিবেশী এলাকায় এই ধরনের ঘটনা ঘটতে পারে, সেখানে আমি কি করে চুপ করে বসে থাকছি? অর্থাৎ এখানে একটা ইনক্লুসিভ নির্বাচন করো, এখানে একটা ডেমোক্রেটিক ব্যাপার হোক। মানে আমেরিকাকে দিয়ে ভারত প্রচন্ড, আমেরিকার উপরে এই বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন, মেইনলি আওয়ামী লীগের উপরে ব্যান তোলার জন্য একটা প্রচন্ড চেষ্টা চালাচ্ছে। এবং রাশিয়াকে তো আর চেষ্টা চালানোর দরকার নেই, কারণ রাশিয়া অলরেডি এই ব্যাপারে আমাদের সাথে একমত। আর রাশিয়ার সাথে আমাদের কনফিডেন্স লেভেলটা 1-to-1 লেভেলে। ইভেন অজিত ডোভাল পুতিনের সাথে কনফিডেন্স লেভেলটা খুব হাই, মোদির সাথে তো বটেই। চায়নার ব্যাপারটা হচ্ছে কি জানো, চীনারা একটু অন্যরকম। চীনারা হচ্ছে, তুমি ক্ষমতা আছো, আমি তোমার বিরাট বন্ধু, ক্ষমতা থেকে চলে গেলে তোমার দিকে ফিরেও তাকাবো না। কেন, ওই কমিউনিস্ট একটা ফিলোসফি যে ওয়ান হু ক্যানট হোল্ড অন টু পাওয়ার, ইউ শুড নট ওয়েস্ট টাইম অন দেম। এটা আমার এক চাইনিজ বন্ধু, ছোট বোন বলতে পারো, খুব বড় প্রফেসর, ইউনান একাডেমি অফ সোশ্যাল সায়েন্স, ও আমাদের বলেছিল, উই চাইনিজ নট ইমোশনাল লাইক ইউ পিপল, ওকে ওকে ব্রাদার, we deal with people who are in power, we don't have favorites, you have that। হ্যাঁ, তো যাই হোক, তো চীনের এই ব্যাপার। কিন্তু ভারতের একটা প্রচেষ্টা আন্তর্জাতিক লেভেলেও আছে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন, অর্থাৎ আওয়ামী লীগ যাতে নির্বাচন করে, এটা ভারত চাই। চেষ্টা ভারত কনস্ট্যান্ট চালিয়ে যাচ্ছে এখানে। কিন্তু সেটা যদি না হয় এবং ইলেকশন বাংলাদেশে হয়ে যায়, সেই ইলেকশন আটকানোর জন্য তো ভারত সেনাবাহিনী নিয়ে ঢুকবে না। আমরা তো রাশিয়া না যে আমরা ইউক্রেনে ঢুকে পড়লাম হুম হাম করে, সেটা ঢুকবে না। তো তার জন্য ভারত কি করতে হবে, সেখানে যখন নির্বাচনটা যদি হয়েই যায়, আওয়ামী লীগকে ইলেকশনে আনাই না যায়, তাহলে ইন্ডিয়া উইল হ্যাভ টু ডিল যারা ওখানে মেজর প্লেয়ার আছে। এবং সেই জায়গাতে আমরা এটা জানিও যে তারেক রহমান, আমি নিজেই একটা প্রোগ্রাম কালকে, বিনা সিক্রিয় আমার সাথে ছিলেন, উনি প্রাক্তন আমাদের রাষ্ট্রদূত বাংলাদেশে, যে Tarek cannot be trusted, but we really don't have a choice. If there is an election without Awami League, তা আমি তখন কি, তো সেখানে মানে, আর জামাতে ইসলামী নেতা তাহের সাহেব গিয়ে নিউ ইয়র্কে ডাইরেক্টলি হুঙ্কারি দিয়েছেন যে 50 লক্ষ জেহাদি নিয়ে ভারতকে উনি ভারতের মুখোমুখি হওয়ার জন্য ওরা প্রস্তুত। ন্যাচারালি এইসব কথা যারা বলে তাদের সাথে ডিল করা তো মুশকিল। ন্যাচারালি তারেক রহমান মে হ্যাভ ম্যাচিওর্ড, অনেকেই বলছেন যে উনি আগের ভুল টুলগুলি বোঝেন, ম্যাচিওর্ড, উনি ভূ রাজনৈতিক ব্যাপারটা অনেকটা বোঝেন, এত বছর বাইরে থেকে, আর সাহেবদের ওখানে থেকেছে, সাহেবদের থেকে কিছু তো হয়তো শিখে রাখতে। যাই হোক, এসব কারণে তারেক মেবি মোর ওয়াইজার একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ নেবে, ঠিক আছে।
we may not have a friend, but we have somebody who will not disturb the relation too much. বেশি ঝামেলা করবে না, ঠিক আছে, that's a better choice. সবসময় তো তুমি নিজের লাইফেও তো ভাই তুমি যেটা সবসময় তোমার চয়েস ওয়ান সেটা তুমি পাবে না। অনেক সময় এই জন্য মানসিকভাবে তৈরি থাকতে হবে, চয়েস এ, চয়েস বি, চয়েস সি, এ না হলে বি, বি না হলে সি। ভারত তাই করছে, এখানে অস্বাভাবিক কিছু যে ভারত করছে তা তো না। আর ডোভাল স্যার, আমি এইটুক জানি যে ফরেন পলিসি নেবারহুডে ওনার একটা ভূমিকা আছে এবং ওনার প্রাইম কনসার্ন হচ্ছে সিকিউরিটি। ওনার প্রাইম কনসার্ন হচ্ছে সিকিউরিটি, বিকজ দ্যাটস হাউ হি ইজ ট্রেন্ড। জয়শঙ্কর হি ইজ ট্রেন্ড অ্যাজ এ ডিপ্লোম্যাট, তার অ্যাপ্রোচটা হচ্ছে উই মাস্ট এনগেজ, যেই আসুক উই হ্যাভ টু এনগেজ, এরকম একটা ব্যাপার জয়শঙ্করের আছে। কথা বলতে হবে, এনগেজ করতে হবে। ইউনুসকে পছন্দ না হলে ইউনুসের সাথে কথা বলতে হবে, যেটা হয়েছে ওনার চাপাচাপিতে এই মোদি ইউনুসের সাথে দেখা করেছেন। হ্যাঁ, কিন্তু আর তুমি যেটা বলছিলে একেবারে মুখ দেখাতে কিনি তা তো না। খলিল সাহেব তো দিল্লিতে এসে গেলেন। শেষও করতে চাচ্ছিলাম, মুখ দেখা দেখি বন্ধ, কারণটা যেটা মানে আমার মনে হচ্ছিল যে দেখেন, ভারতে কিন্তু বাংলাদেশ তার কনসুলার সার্ভিস বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, কারণ ভারত সরকারের মানে ভারত সরকার তো আসলে মানে এক একটা হাই কমিশনের সামনে, বাংলাদেশ হাই কমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ করতে দিচ্ছে, মানে দিনের পর দিন চলছে এসব বিক্ষোভ। আর তো মানে পরিস্থিতিটা তো আরো ঘোরতর হয়ে উঠেছে এই হাদি হত্যার ঘটনার পর। না, একটা জিনিস তুমি লক্ষ্য করবে, ভারতে যেটা হয়েছে তুমি যদি ক্রনোলজিক্যালি দেখো, হ্যাঁ, আমি কোন হিন্দুত্ববাদী টাদিদের আই এম নট হোল্ডিং দেয়ার আপহোল্ডিং দেয়ার কজ, আই এম ভেরি ক্লিয়ার অ্যাবাউট দিস, আই এম নট এ হিন্দুত্ববাদী। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে যে বাংলাদেশে যে এমবেসি গুলির সামনে এই হাদির কিলিংকে কেন্দ্র করে একটা ফেক ন্যারেটিভ যে ইন্ডিয়াতে পালিয়ে গেছে, ইন্ডিয়াতে অমুক হয়েছে, ইন্ডিয়া এটার পেছনে আছে করে গন্ডগোলটা হলো, সেখানে তো ভারতের যে ডেপুটি হাই কমিশনার ইন চিটাগং, তাকে তো ওখানকার ডিসি নিজের বাড়িতে নিয়ে যেতে ভাই বাধ্য হয়েছে, এটা তো আমি জানি, রাজীব রঞ্জনকে, বিকজ ডিসি সাহেবও নিজে ভরসা পাচ্ছিলেন না যে তার বাড়িতে সিকিউরিটি দেওয়া যাবে, এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। ইন্ডিয়াতে যেটা হয়েছে এটা পরে হয়েছে, রিয়াকশন, অ্যাজ এ রিয়াকশন। কলকাতাতেও হয়েছে, কলকাতাতে প্রথম যে বিক্ষোভ হয়েছে বাংলা পক্ষ, ওরা ভালো, ওরা কথা টথা বলেছে, কিন্তু ওরা হয়েছে কিছু করেনি। এখানে আমি আমার লোকজন আছে এখানে ডেপুটি হাই কমিশনে, তারাই বলেছে যে ওরা কোনো ঝামেলা করে নাই দাদা, এসে মেমোরেন্ডাম দিয়েছিল। দিল্লিতে হিন্দুত্ববাদীরা ঝামেলা করেছে কি অন্য কিছু জায়গাতে হয়েছে, দ্যাট ওয়াজ এ রিয়াকশন টু হোয়াট হ্যাপেন্ড ইন বাংলাদেশ। প্রশ্ন এখানে একটাই, সেটা হচ্ছে যে তোমার এই পরিস্থিতিটা কারোরই জন্য কাম্য নয়। এবং বাংলাদেশে একটা জিনিস আমি পরিষ্কার ভাবে বলতে চাই, বা আমি জানি এটা, কেন আমার বাংলাদেশে যোগাযোগ তোমাদের মতো গণ্যমান্য ব্যক্তি ছাড়াও সাধারণ মানুষ যারা এতিম মানুষ, এরকম প্রচুর লোককে আমি চিনি। হ্যাঁ, রিক্সাওয়ালা বাড়িতে দাওয়াত দিয়ে খাইয়েছে, এরকম ঘটনা আছে। আই নো ফর এ ফ্যাক্ট দ্যাট বাংলাদেশের সাধারণ মানুষ মোটেই ভারতের দুশ্মন না, কারণ তারা 90% তাদের যা দৈনন্দিন প্রয়োজনীয় যেটা বাংলাদেশে সম্ভব হয় না, তার জন্য তারা আসেটা কোথায়? প্রথম বাংলাদেশের লোকজনের হাতে টাকা আসলে চলো মিয়া ক্যালকাটায় যাই, তাই তো, পরে সিঙ্গাপুর টিঙ্গাপুর, তারপরে চিকিৎসা ভিসা নিয়ে কোথায় আসবে, ক্যালকাটায় যাই, ওখানে চিকিৎসা করাবো, অমুক ডাক্তার দেখাবো, দেবী শেঠিকে দেখাবো। দেবী শেঠিকে ব্যাঙ্গালোরে যত লোক পাত্তা না দেয়, উনি ব্যাঙ্গালোরের লোক, তার থেকে বাংলাদেশিদের কাছে সেটা ভগবান হয়ে আছে। হ্যাঁ, ইভেন ওবায়দুল কাদেরের সমস্যা হয়েছে, দেবী শেঠিকে ফ্লাই করা এক্ষুনি নিয়ে আসো। তো এই যে ব্যাপারগুলো, ঈদের বাজার করতে আমার ছোট বোনরা বাংলাদেশ থেকে কোথায় আসে, কলকাতায় আসে, তো এগুলি বলে লাভ নেই। বাংলাদেশের সাথে ভারতের, বিশেষ করে পশ্চিমবাংলা ত্রিপুরার সাথে যে ওতপ্রোত নিবিড় যোগাযোগ। হ্যাঁ, কালকে আমি ক্লিপ দেখছিলাম রূপা গাঙ্গুলি, অরিজিনালি বাংলাদেশের মেয়ে, এখানে ইন্ডিয়াতে নায়িকা হিসেবে তার বিরাট নাম হয়েছে, পরে উনি বিজেপিও করেছেন, কিন্তু পরিষ্কার হয়ে বলেছে বাংলাদেশকে আমি শত্রু দেশ বলে মনে করি না, এটা যারা মনে করে তারা ভুল করছে। একদম পরিষ্কার বলেছে যে ওরা, আমরা তো একই ছিলাম। তো আমরা বলতে কি, বাঙালিরা আমরা একই ছিলাম। এখানে একটা জিনিস মনে রাখবে, একটা বাঙালি ফ্যাক্টরও কাজ করে। প্রণব মুখার্জি যখন সিদ্ধান্ত নেন, ঠিক আছে, ইন্ডিয়ান জয়সওয়াল কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শেষ ব্রিফিংটাতেও বলেছেন যে লিবারেশন ওয়ারের ওপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে উঠেছে, মুক্তি সংগ্রামের ওপর ভিত্তি করে, কাজেই এই সম্পর্কটা এত ঠুনকো নয়। সুবিধা, মানে জনগণের ভেতরে তো আসলে শত্রুতা হয় না, সেটা তো পাকিস্তান ভারতের জনগণের মধ্যেও শত্রুতা, পাঞ্জাবের জনগণের মধ্যে মানে চিরকালের মৈত্রী থাকবে, দুই পরিবার ভাগ হয়ে
যাওয়ার বেদনাও থাকবে। কাজেই সে তো আরেক মানে অন্য আরেক প্রসঙ্গ, জনগণের ভেতরে তো আর শত্রুতা গড়ে ওঠে না। কিন্তু শেষ প্রশ্ন যেটা আপনাকে করতে চাই, মানে আপনিও জানেন আমিও জানি, আপনি যতই বিবিসির সাংবাদিকতার আবরণ পড়ে বলেন যে বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু প্রচলিতভাবেই মনে করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত আর বাংলাদেশের সেনাবাহিনী, যে সরকারকে চায় না সে সরকার থাকতে পারে না, আর মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশের সেনাবাহিনী যাকে সরকারে চায় সে সরকারে আসতে পারে। এটা তো একটা প্রচলিত ধারণা আছেই। তো ভারত সত্যিই কি তারেক রহমানকে, কারণ দেশি বিদেশি মানে অনেক পত্রিকায়, কিন্তু আল জাজিরা সহ দেশি বিদেশি ভারতীয় নানা পত্র পত্রিকায় ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দেশে ফেরার খবরটা ছাপা হয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতেও সেটাই একরকমের ভাইব কিনা, সেটাই মেনে নেওয়া হয়েছে, মেনে নেওয়া মানে সেটাই একরকমের ধারণা করা হচ্ছে কিনা? না, ভারতে যারা সাংবাদিক, আমার মিডিয়ার যারা বন্ধু আছে, হ্যাঁ, তাদের মধ্যে অনেকেই এটা মনে করছেন যে আওয়ামী লীগ শেষ পর্যন্ত যদি নির্বাচন না করতে পারে, এবং আজকের পরিস্থিতিতে নির্বাচন আর কত, 2 মাসের কম সময়, হ্যাঁ 1.5 মাস ধরে নাও, তার মধ্যে যদি একটা বিরাট কিছু এদিক ওদিক না হয়, আওয়ামী লীগ যদি ইলেকশন না করতে পারে, তাহলে এটা অনেকেই মনে করছে যে বিএনপি ইজ এ ফ্রন্ট রানার। কেন? ইতিপূর্বে বিএনপি বাংলাদেশ শাসন করেছে, বিএনপির যে ভোট শেয়ার সেটা অনেক বেশি, জামাতের তুলনায় অনেক অনেক বেশি। আজকে হয়তো মানে অনেকটা পট পরিবর্তন হয়েছে, জামাতের আগের তুলনায় তো অবস্থা বেটার হয়েছে, তাও লোকজন মনে করছে বিএনপি ইজ দ্য ফ্রন্ট রানার। বিএনপি ফ্রন্ট রানার হলে প্রাইম মিনিস্টার কে হবে? একটা ডাইনেস্টিক পার্টি, হ্যাঁ, সেখানে মানে এখানে কংগ্রেস পাওয়ারে আসলে সবাই জানে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে, এভরিওয়ান নোজ ইট, হ্যাঁ, ওখানে তারেক রহমান প্রাইম মিনিস্টার হবে। এটা এই অ্যাজাম্পশন থেকেই ভারতের লোকজন অনেকেই মনে করছে যে, বিশেষ করে মিডিয়া বা পলিটিক্যাল লেভেলে, যে বিএনপি যদি ক্ষমতা আসে তারেক রহমান will be the prime minister, he will be the obvious choice. জামাত আসলে কে প্রাইম মিনিস্টার হবে, ইট মে নট বি এ অবভিয়াস চয়েস, তার পলিটিক্যাল প্রসেস ডিফারেন্ট, এবং সেই পলিটিক্যাল প্রসেস ভারতের লোকজন খুব ভালোভাবে টানে না। আওয়ামী লীগ আসলে যেমন মোটামুটি ধরেই নেওয়া যায় যে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হবে, ওখানে আজকের তারিখে ওখানে তারেক রহমান প্রাইম মিনিস্টার হবে, কেন তার মা রাজনীতি করা তো দূরের কথা, মানে উঠে দাঁড়াবার ক্ষমতা বেগম জিয়ার নেই। তো তাই জন্য ওইটা ধরে নিচ্ছে, এবং ওইটা ধরেই অনেকে মনে করছে যে তার সাথে একটা সম্পর্ক, তার সাথে ওই এস্টাবলিশ এ কন্ট্যাক্ট বা এনগেজ, যেটা ডিপ্লোমেটরা করে, ডিপ্লোমেটদের এটাই কাজ, দ্যাট ইজ দিয়ার ট্রেনিং। আর আমি শোনো, ওখানে তুমি একটা ছোট্ট করে বিবিসি টিবিসি বললে, এখানে দুটো ব্যাপার। আমি জার্নালিস্ট, আমি বিবিসি জার্নালিস্ট অফ লং ইয়ার্স, আমি ওই টু সোর্স রুল টুল সবই জানি, কিন্তু আমি তো বাঙালি, আমি ইন্ডিয়ান, যেমন আমি হোল্ড এন ইন্ডিয়ান পাসপোর্ট, কিন্তু আমি বাঙালি। আজকে এখানে আমি সঠিক বাঙালি কিনা, এই পশ্চিম বাংলায় আমার এই ভোট, এই যে নতুন ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে, আমার মাথার চুল যে পড়েছে, তার একটা বড় কারণ যে ওই কাগজপত্র খুঁজতে হচ্ছে। কেন 2002 এর রিভিশনে আমার নাম ছিল না, আমি ত্রিপুরার লোক অরিজিনালি। তো এইসব সমস্যা আমাদের এখানেও ফেস করতে হয়। এখানে একটা ব্যাপার খুব পরিষ্কার, হ্যাঁ, যে দেয়ার ইজ এ বেঙ্গলি সেন্টিমেন্ট, বেঙ্গলি ফিলিং, সেটা একরকম হয়। আমি তোমায় বলছি, আমি যে অঞ্চলে কলকাতায় থাকি, এই যাদবপুর টাদবপুর, এখানে সব পূর্ব বাংলার লোকের বসবাস। এখানে থেকে আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, শেখ হাসিনা যদি ইলেকশনে দাঁড়ায় মমতা ব্যানার্জির এগেইনস্টে, মমতা ব্যানার্জি হেরে যেতে পারে, শেখ হাসিনা জিতবে। কেন? যে শেখের বেটি দেখছো নি, বেটি আইতার দম আছে, এই জামাইতা ডিরে ফাঁসি দিছে। আই নো, বুড়োরা এখানে বসে, বরিশালী বুড়োরা এইসব আলোচনা করে এই চায়ের দোকানে। ইউ উইল থিঙ্ক দ্যাট দিস ইজ বাংলাদেশ, কারণ এগুলি ইপিডিপি কলোনি ছিল। তো ওগুলি একটা ব্যাপার। কিন্তু লাস্টলি যেটা আমি বলতে চাই, বাংলাদেশে আমেরিকা, ভারত আর সেনাবাহিনী ইউনূস সাহেবকে বসিয়েছে, এটা আমরা দেখেছি। এখন সেনাবাহিনী কাকে চায় সেটা ওয়াকার সাহেব তো ঝেড়ে কাটছেন না, ওয়াকার সাহেব কি করছেন। আর মানে হি ইজ নট মাই আইডিয়াল সোলজার। আমি সামরিক ব্যাপারটা বুঝি, মানে ভাই আমার দেশে আর্মিতে উনি জেনারেল হতেন না, এটা আমি লিখে দিতে পারি। ইন্ডিয়া আমেরিকার কথা বলছো, এখানে একটা কথা আমি তোমাকে স্মরণ করাই, বাংলাদেশ নিয়ে 71 থেকে ইন্ডিয়ার সাথে আমেরিকার একটা লাঠালাঠি। উই হ্যাভ নেভার সিন আই টু আই। ওরা যাদের চায় তারা আমাদের পছন্দের লোক না। আমরা এটা বলতে কোনো আপত্তি নেই। ট্র্যাডিশনালি কংগ্রেস বলে না, ইভেন এখন, মানে দে উইল প্রেফার আওয়ামী লীগ, ইন্ডিয়া উইল প্রেফার আওয়ামী লীগ,
এবং আমেরিকা আওয়ামী লীগকে পছন্দ করেন, আমেরিকান ডিপ স্টেট অপারেশনে ইনভলভ ছিল, শেখ হাসিনার সরকার ফেলার পেছনে তাদের একটা বিরাট বড় ভূমিকা ছিল, এবং ইউনূস সাহেব তাদের লোক। ইউনূস সাহেব ওই ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে মেটিকুলাস ডিজাইনের কথা যে বলেছেন, হাটে হাড়ি ভাঙার মতো অবস্থা। ওনার যে রাজনীতির লোক না এটা বোঝাই যায়। হ্যাঁ, তার মানে কি যে এই আমেরিকানরা এতে ইনভলভ ছিল। তো আমেরিকা ইন্ডিয়া একসাথে বাংলাদেশে আই ডোন্ট থিঙ্ক উই সি আই টু আই। একদমই ইন্ডিয়া আমেরিকা উই নেভার সি। ও যত স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স থাক যাই থাক, বাংলাদেশ নিয়ে একটা বড় ডিফারেন্সের জায়গা রয়েছে, যেটার হাই পয়েন্ট ছিল 2014 ইলেকশনের আগে আমাদের হাই কমিশনার পঙ্কজ শরণ আর আমেরিকান হাই কমিশনার ড্যান মজুমদার প্রায় হাতাহাতি হয়ে যায়, এরকম একটা অবস্থা দাঁড়িয়েছিল। মানে এরকম একটা, যার জন্য ড্যান মজুমদার নালিশ করতে দিল্লি ছুটে গেছিলেন। আমাদের এর কথা বলছিলেন আপনি, এখন তো আবার অজিত দোভালের সঙ্গে, মানে এই যে সার্জিও গোরের কথা বলেন, বা মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের যারা নতুন, তারা তো প্রত্যেকেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ক্ষেত্রে ভারতের কথা কর্ণপাত করছেন বলেই আমরা শুনছি। অনুবাদ করছেন, কিন্তু ভারতের সাথে এই যে আমেরিকার নানা রকম গোলমাল, এই আমাদের উপর শুল্ক ধার্য করছেন, আমাদের সাথে যে ট্রাম্প প্রশাসন খুব একেবারে বন্ধুত্বপূর্ণ আচরণ করছে মনে করার তো কোনো কারণ নেই। দুদিন পর পর এটা, এই তুমি রাশিয়ার তেল কিনতে পারবে না, আরে আমি কার থেকে তেল কিনবো তো আমার ব্যাপার, কিন্তু তুমি রাশিয়ার তেল কিনতে পারবে না, এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, হ্যাঁ তোমার বাসমতি চাল আমি নেব না, এইসব আমেরিকা প্রায় করে যাচ্ছে। একটা ধারণা অনেকেই যারা খুব ভেতর থেকে জানে, এবং এরকম বেশ কিছু লোকজনকে আমি চিনি, হয়তো এই সব কিছু লোকজনের সাথে আমার পরিচয় বেশি, তুমি যেসব ইন্ডিয়ান মিডিয়া ম্যানদের কথা বলছো তাদের তুলনায়, এইটুকু আমি বলতে পারি যে আমেরিকার সাথে আমরা ডিল করি, আমেরিকার সাথে অনেক অ্যালায়েন্স আছে, কিন্তু ইভেন পিপল লাইক অজিত ডোভাল আমেরিকাকে ট্রাস্ট এরকম কথা আমাদের দুই একজন সিনিয়র লোক বলেছে, আমেরিকা জিসকা দোস্ত হ্যায় উসকো দুশ্মন কা জরুরত নেই হ্যায়। আমেরিকা ইজ নট ট্রাস্টেড। রাশিয়ার সাথে যে ইমপ্লিসিট একটা ট্রাস্টের জায়গা আছে, সেটা কিন্তু আমেরিকার সাথে নেই। ট্রাম্প প্রশাসনের সাথে কিন্তু ট্রাম্প প্রশাসনের সব থেকে বড় সমস্যা হচ্ছে ট্রাম্প স্বয়ং নিজে। উনি কখন যে কি করবেন, হঠাৎ করে উনি আসিম মনিরকে নিয়ে লাফাচ্ছেন, পাকিস্তানের জেলা, হি উইল মেক মি রিচ। কেন? যে আসিম মনিরকে বালুচিস্তানে ওই খনিজ পদার্থ সন্ধানের ক্ষেত্রে আমেরিকার যে কোম্পানিকে রাস্তা করে দিচ্ছেন, ওই কি এমপি মিনারেলস নাকি, ওটা নাকি মেলিন্ডা ট্রাম্প, মানে ট্রাম্পের বউয়ের কিরকম ভাইটাইদের কোম্পানি, মানে ইটস ইন দ্য ফ্যামিলি। সো ট্রাম্প তো এই একটা ব্যাপার, হি উইল মেক মি রিচ, ওকে, তো আমি তার হয়ে লাভ ঝাপ দেবো। হি ইজ এ চিপ গাই, অত্যন্ত সস্তা প্রকৃতির লোক। শশী থারুরের কথা, এটা আমার না, পণ্ডিত লোক, আমার বন্ধু মানুষ। শশী থারুর পরিষ্কার বলছে, আই হ্যাভ ডেল্ট উইথ অ্যাটলিস্ট 4 আমেরিকান প্রেসিডেন্টস when I was a UN official. I have never seen somebody like this man. তো এসব খুব খুব পাতি ব্যাপার। মার্কিন যুক্তরাষ্ট্র কি জানি, যার বন্ধু তার শত্রুর দরকার নাই, সে তো এটা আমাদের খুব সিনিয়র লোকজন আমাদের মিটিং টিটিং এও বলেছে, আমি জানি এটা, আই নো, আই ক্যান ভাউচ ফর ইট। তো এর জন্য বাংলাদেশের যে তুমি বলছো না যে আমেরিকার ভারত, এই আমেরিকার ভারত কিন্তু সবসময়, দিস ইজ দ্য থিং অন বাংলাদেশ, উই হ্যাভ নেভার এগ্রিড। 71-এ সেই এন্টারপ্রাইজ, সেই নিক্সনের, আমি শ্রীনাথ রাঘবনের বইটা পড়ছিলাম, ইজ এ মিলিটারি হিস্টোরিয়ান, হ্যাঁ, 71 নিয়ে উনি লিখছেন যে নিক্সন হ্যালডেম্যানকে বলছে, একটা অথেন্টিক সূত্র, স্কলার মানুষ অথেন্টিক সোর্স কোট করে বলছেন যে নিক্সন হ্যালডেম্যানকে ইন্দিরা গান্ধী সম্বন্ধে বলছেন, কিসিঙ্গার তাকে বিচ ফিচ বলেছিল, এটা আমরা সবাই জানি। নিক্সন বলছে, this lady looks like a normal Indian housewife, but she scuppered us, মানে আমাদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। So they were extremely unhappy with ইন্দিরা গান্ধী। সেই তখন থেকে, এবং ইন্দিরা গান্ধী পরিষ্কার কিসিঙ্গারকে বলেছিল যে তোমার বন্ধু ইয়াহিয়া খানকে বলো সব রিফিউজি ফেরত নেওয়ার মতো একটা পরিবেশ করুক, ইফ ইউ ক্যানট সলভ ইট হি উইল। হি মানে কি? স্যাম মানেকশো, ওকে মিটিং এর জন্য বসিয়ে রেখে, তার মানে আমি সব গ্লোবাল ক্রিয়েশন কি জানি, শ্রীনাথ রাঘবনের বইটার নাম কি? দাঁড়াও, শ্রীনাথ রাঘবনের বইটার নামটা ভুলে যাচ্ছে, আমার কাছেই রয়েছে, মানে না নতুন একটা বই বেরিয়েছে, there is a new book by শ্রীনাথ রাঘবন, আমার কাছেই আছে। এখন তো ফ্রেম থেকে উঠতে পারবো না, প্রোগ্রাম করছি, কিন্তু আমি জাস্ট আই ফিনিশড ক্রিয়েশন অফ বাংলাদেশ বা এরকম একটা কোন, ওইটার চ্যাপ্টারটা হচ্ছে ওই যেটা তুমি বলছো, ক্রিয়েশন অফ বাংলাদেশ, দ্যাট ইজ চ্যাপ্টার 4। ওইখানে এই কোডটা আছে
যে নিক্সন বলছে দিস লেডি লুকস লাইক এ অর্ডিনারি ইন্ডিয়ান হাউস ওয়াইফ, শি স্কাপার্ড আস, মানে আমাদের নাকে দড়ি দিয়ে করি। তো আমেরিকানরা তখন থেকেই ইন্ডিয়া নিয়ে ওদের নানা রকম সমস্যা আছে। হ্যাঁ, এবং আজও বাংলাদেশের ইজ ওয়ান অফ দ্য এরিয়া যেখানে কিন্তু উই হ্যাভ নেভার সিন আই টু আই উইথ ইচ আদার। এখানে ডিফারেন্সটা রয়ে ভীষণ, মানে একটা কি সত্যি কথা মনে করালেন আসলে, যে সবসময় আবার এই দুই শক্তিশালী পক্ষের অনেক ক্ষেত্রে এই একটা জেদাজেদি রেষারেষির জায়গা হয়েও বাংলাদেশ আসলে থেকেছে। অসংখ্য ধন্যবাদ সুবীর ভৌমিক।